আপনাদের গত ক্লাসে যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে অ্যাড ম্যানেজার সম্পর্কে কথা বলেছিলাম যে অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য আমরা একটা নতুন ট্যাব নিব। নতুন ট্যাব নিয়ে আমরা লিখব হলো অ্যাডস ম্যানেজার। এই যে অ্যাডস ম্যানেজারের এই যে প্রথম লিঙ্ক যেটা আছে এইটাতে আমরা ঢুকবো। অ্যাডস ম্যানেজার, তারপরে গো টু অ্যাড ম্যানেজার। তারপরে এখানে আমার নেম আছে যে শিহাব সৈকত, অর্থাৎ যে প্রোফাইলের আন্ডারে আমরা অ্যাড ম্যানেজারটা ওপেন করব সেই প্রোফাইল নেমটা এখানে থাকবে। তখন আমরা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সরাসরি অ্যাড ম্যানেজারের ইয়াতে নিয়ে আসবে, ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা গত ক্লাসে এইগুলো এবং বা পাশের বারগুলো কি বলা হয়েছে বা এটার কাজ কি সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আর আরেকটা বিষয় হলো যে আমরা যখন একটা অ্যাড রান করব তো আমাদের একটা অ্যাড মানে কার্ড যুক্ত করতে হবে। কি কার্ড? আমরা যে ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে যুক্ত করতে হয় এটা নিয়ে আমি একটু কথা বলেছিলাম। এটা আমরা যখন অ্যাডটা চালানো শিখব বা একটা অ্যাডের কি কি কন্ডিশন পূরণ করতে হয়, তো সবগুলো শেখার পরে আমরা যখন এখানে লাইভ ক্লাস নিব, 3টা লাইভ ক্লাস হবে, অর্থাৎ একটা অ্যাড কে কিভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত করতে হয়। মনে করেন আপনি বায়ারের কাজ পেয়েছেন, সেই বায়ারের কাজটা আপনি কিভাবে কমপ্লিট করবেন, এভাবে আমি 3টা লাইভ ক্লাস নিব। ওই 3টা লাইভ ক্লাসের একেবারে আদ্যপন্ত, অর্থাৎ ফার্স্ট টু লাস্ট, হেড টু টেল টু হেল্প পর্যন্ত দেখাবো। তখন আমরা এই যে পেমেন্ট মেথডটা কি, এই যে বলছি অ্যাড পেমেন্ট মেথড, এটা আমরা যখন কোনো অ্যাডের কাজ করতে যাব বা ফেসবুক এটা আমাদেরকে দিয়ে দেবে, কিন্তু আমরা কোথায় গিয়ে যুক্ত করব সেটা আমরা দেখব। অর্থাৎ একটা অ্যাড পরিপূর্ণভাবে বায়ারের কাজ কিভাবে কমপ্লিট করতে হয় আর থেকে লাস্ট পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ। তো এবার আসেন, আমরা ধরেন একটা অ্যাড করতে যাচ্ছি, তখন আমরা কি করব? এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এই যে 6টা অবজেক্টিভ, যেটা গত ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, এটা যদি আপনারা বুঝতে না পারেন বা এটা যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না, মানে বায়ারের কাজ করতে পারবেন না। বায়ারের কাজ করতে হলে সবসময় মনে রাখতে হবে একজন বায়ার কিন্তু ট্রেইন নয়, সে ট্রেইন নয় বলেই আপনাকে হায়ার করবে। আপনাকে ডিসিশন নিতে হবে তার পেজ এবং তার প্রোডাক্ট অনুযায়ী কোন অবজেক্টিভটা আপনি সিলেক্ট করবেন সেটা আপনাকে বেছে নিতে হবে। আর কখন কোনটা করতে হবে সেটা কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছি। এখানে দেখেন এই যে কন্টিনিউ, এখানে আমাদেরকে ব্লার করে দিয়েছে। তো কেন ব্লার করে দিয়েছে দেখেন, এখানে একটা জানার বিষয়। এখানে এই যে কন্টিনিউটা পুরোপূর্ণ দেখা যাচ্ছে না, কারণ এই যে আমরা এখানে কি করতে হবে, আমাদেরকে একটা অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। এই অবজেক্টিভের মধ্যে আমরা মনে করেন প্রথম আমরা যেহেতু শিখব কি যে একটা অ্যাড কিভাবে প্রস্তুত করতে হয়, আমরা কিন্তু এখন অ্যাড চালাবো না, জাস্ট একটা অ্যাড কিভাবে প্রস্তুত করতে হয় সেটা করার জন্য আমরা একটা অবজেক্টিভ সিলেক্ট করে নিলাম। সেটা হলো ধরেন এঙ্গেজমেন্টটা কেন নিলাম? এটা নেওয়ার কারণ হলো যে আমরা একটা পেজে যখন কোনো নতুন আপনার ক্লায়েন্টটা পেজটা যদি নতুন হয়, মানে নিউ পেজ হয়, যদি ফলোয়ার্স না থাকে, তারপরে লাইক কমেন্ট শেয়ার এগুলো না থাকে, তাহলে সাধারণত আপনাকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করতে হবে। এজন্য আমরা এইটাই সিলেক্ট করে নিলাম এঙ্গেজমেন্ট।
তারপরে এখানে দেখেন আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এখানে আরেকটা দেখাচ্ছে, যেটা আপনারটাতে নাও দেখাতে পারে। এটা নতুন যারা যারা মানে নতুন একটা অপশান মানে আপডেট এসছে, যে এখানে দেখেন প্রথমটা এখানে দিয়েছে রিকমেন্ডেড সেটিং। রিকমেন্ডেড সেটিং মানে কি, আপনি যদি এইটার উপর কাজ করেন, এটাকে কন্টিনিউ করেন, তাহলে আপনি তেমন কোনো কাজ করতে হবে না। আর আপনি যখন একজন বায়ারের কাজ করবেন, তখন এই যদি রিকমেন্ডেড সেটিংয়ে আপনি কাজ করেন, তাহলে আপনাকে কাজ দেবে না। রিকমেন্ডেড সেটিং হলো কি, রোবট কাজ করবে, রোবটকে যেভাবে সেট আপ করে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে কাজ করবে। কিন্তু আপনার ক্লায়েন্টের পণ্য তো সবসময় রোবটের সাথে নাও মিলতে পারে। এই জন্য আপনাকে শেখার জন্য কি করতে হবে, এই যে আপনাকে ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটাকে সিলেক্ট করে দিতে হবে। যখন আপনি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করবেন, তখন কিন্তু লেখা থাকবে যে ম্যানুয়ালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ম্যানুয়ালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো যখন যে অবজেক্টিভটা সিলেক্ট করবেন, তখন সেটা লেখা থাকবে। তো আপনার ক্ষেত্রে কিন্তু এটা নাও আসতে পারে। অর্থাৎ এখনো অনেক প্রোফাইল আছে যেগুলোর আপডেট এখনো আসেনি, যেগুলো আসেনি সেগুলো এখানে আসবে না, সরাসরি আপনাকে অ্যাতে নিয়ে যাবে, অ্যাডে নিয়ে যাবে। তো এখানে যেহেতু আমারটাতে এসছে, তাই আমি এই যে ম্যানুয়ালি মানে আমি নিজে করব, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি এই যে কন্টিনিউ করলাম। দেখেন, যখন আমি কন্টিনিউ করলাম, তখন তখন আমাকে এই যে দেখেন, আমি তিনটা লেয়ারের কথা বলেছিলাম প্রথম ক্লাসে, যে একটা অ্যাড যখন আমরা কমপ্লিট করব, তখন কি থাকবে, এই যে ক্যাম্পেইনস, ক্যাম্পেইনস, তারপরে অ্যাড সেট, তারপরে হলো অ্যাডস। এখন যেহেতু আমরা এঙ্গেজমেন্টটা সিলেক্ট করেছি, তাই এখানে বলতেছে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনস, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাডস। এবং এই তিনটার কি কি কাজ আমরা কিন্তু আমি প্রথম ক্লাসে এটা বলে দিয়েছি। তো আপনারা সেগুলো প্র্যাকটিস করবেন, এবং আমি হোমওয়ার্ক করতে বলেছিলাম। আপনারা কেউ হোমওয়ার্ক যারা করেছেন তারা জমা দিয়েছেন কিনা জানি না, দেখব, আমি করব। যারা হোমওয়ার্ক করবে না তাদের সাপোর্ট ক্লাসে সাপোর্ট দেওয়া হবে না। তো যাই হোক, আমরা তিনটা পেজে কাজ করব, অর্থাৎ তিনটা লেয়ারে কাজ করব। তার প্রথম লেয়ারটা কি, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এইটা অর্থাৎ আপনি একটা ক্যাম্পেইনের নাম দেবেন, আপনি একটা ক্যাম্পেইনের নাম দেবেন। আপনি নামটা কি দিবেন, এই নামটা কিন্তু আপনার অ্যাডে দেখাবে না। আমরা প্রথম পেজে যা করব তা আমাদের অনেক কিছুই দেখাবে না। তো এখানে একটা নাম দিতে হবে। নামটা সাধারণত আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, একই সাথে আপনি অনেকগুলো বায়ারের কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার নিজের নামও দিতে পারেন, আপনি ABCD দিতে পারেন। তো সাধারণত মানে সবচেয়ে ভালো হয়, বেটার হয় হলো আপনি ক্লায়েন্টের নাম ব্যবহার করবেন, আপনি ক্লায়েন্টের নাম ব্যবহার করবেন। তো আমার মনে করেন আমি একটা বাংলাদেশি বায়ারের কাজ করছি, এটা ধরে নিলাম। আমরা পরবর্তীতে যখন লাইভ ক্লাস নিব, তখন আমরা এক এক তিনটা বিদেশি কোনো বায়ারের নাম আমরা ব্যবহার করব। তো আমরা এখানে মনে করেন যে আমরা প্রথমত আমরা যার কাজ করব তার নামটা দিব। তো দেখেন, মনে করেন আমার বায়ারের নাম যেহেতু বাংলাদেশি, তার নাম হলো রানা। রানা দিয়ে আমি কমা দিলাম এবং একটা স্পেস দিলাম। তারপরে উনি কোন দেশের, সেই দেশের নামটা দিয়ে দিলাম, এটা বোঝার জন্য। কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনি যে একই দেশের কাজ ক্লায়েন্টের কাজ করবেন, ব্যাপারটা এরকম নয়। কেউ মানে USA হতে পারে, কেউ ইংল্যান্ড হতে পারে, কেউ ইন্ডিয়া হতে পারে, মানে হতে পারে, যে কোনো দেশের হতে পারে। এই জন্য আপনি কি করবেন, বায়ারের দেশের নাম ব্যবহার করবেন। দিলেন। এরপরে আপনি আরেকটা কাজ করতে পারেন, করতে হবে আর কি, যদি আপনি সাজানো গোছানো কাজ করতে চান, তাহলে আপনি এটা কয়দিন আপনার এই অ্যাডটা, অবশ্যই আপনার বায়ারের সাথে কথা হয়েছে,
যে তবে একটা জিনিস ইনফরমেশন আপনাদের জানা উচিত, আপনাকে অনেক বায়ার জিজ্ঞেস করতে পারে আপনাকে ট্রাই করার জন্য যে সর্বনিম্ন কয় দিনের অ্যাড চালানো যায়। আপনি একদিনেরও চালাতে পারবেন, কিন্তু এতে আপনার রেজাল্ট আসবে না। ফেসবুকের অ্যালগরিদম, অর্থাৎ ফেসবুক বলতেছে যে সর্বনিম্ন 4 দিন, সর্বনিম্ন 4 ডেজ যদি আপনি একটা অ্যাড রান করেন তাহলে আপনি এখান থেকে রেজাল্ট পেতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি সর্বনিম্ন, যদি কেউ আপনাকে কোনো বায়ার জিজ্ঞাসা করে যে আপনি আপনি আমাকে একটু বলেন যে আমি সর্বনিম্ন কয়দিন আমি অ্যাডটা চালাইলে আমি ভালো রেজাল্ট পাবো, ভালো রেজাল্টের যখন বলবে তখন বিষয়টা কিন্তু প্রশ্নটা উত্তরটা অন্যরকম হবে, যে সর্বনিম্ন কয়দিন চালানো যাবে সেই ক্ষেত্রে বলতে হবে 4 দিন। এটা ফেসবুকের অ্যালগরিদমে বলা আছে যে সর্বনিম্ন 4 দিন চালাতে হবে। তারপরে যতদিন অনেক আছে, প্রতি মাসে পুরা 30 দিনের অ্যাড একসাথে রান করে দেওয়া হয়, আর 7 দিন 8 দিন 10 দিন, মানে এটা হলো মানে ডিমান্ড অফ ইয়োর বায়ার, আপনার বায়ারের ডিমান্ড অনুযায়ী, তার টাকার পরিমাণ অনুযায়ী। আপনি ধরেন 30 দিনের অ্যাড চালালেন, আপনি 30 দিনের জন্য $50 যদি আপনাকে সেট করতে বলে, তাহলে তো ওই অ্যাডের কোনো রেজাল্ট আসবে না। আপনাকে অ্যাড পেমেন্ট মেথডে আপনার নিয়মটা বুঝতে হবে যে আপনি 4 দিনের অ্যাড চালাবেন বা 7 দিনের অ্যাড চালাবেন বা 30 দিনের অ্যাড চালাবেন। এই এই যে 30 দিনের অ্যাড চালালে আপনি কত ডলারের অ্যাড চালালে আপনার সুবিধা মানে রেজাল্ট আসবে, সেগুলো এই যে যেটাকে আমি বলেছিলাম অ্যাড ম্যাট্রিক্স আপনাদের শেখাবো, ওই ক্লাসে গিয়ে আপনারা এগুলো জানতে পারবেন। তো এই প্রশ্নগুলো কথার কথা আমি ক্লাসে যদি এড়িয়ে যাই, এড়িয়ে তো যাব না নিশ্চয়ই, যদি আমি ভুলে যাই আপনারা স্মরণ করায় দেবেন। এই ক্ষেত্রে আমি এখানে ধরে নিলাম আমি 7 ডেজ আমি একটা চালাবো, 7 ডেজ আমি 7 দিনের জন্য একটা চালাবো। তাহলে এই যে একটা নাম আমি ক্যাম্পেইন, আমি একটা নাম ব্যবহার করলাম, অথবা আপনাকে যে এটাই ব্যবহার করতে হবে, এই নিয়মেই ব্যবহার করতে হবে, ব্যাপারটা এরকম নয়। আপনি ক্যাম্পেইন এ দিতে পারেন, বি দিতে পারেন, সি দিতে পারেন, আপনার নিজের নাম ব্যবহার করতে পারেন, আপনি যা খুশি ব্যবহার করতে পারবেন। তবে একজন সাজানো গোছানো একজন এক্সপার্ট হিসেবে আপনি যেহেতু একই সাথে 10-15 জনের কাজও আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি যখন এই বায়ারের নাম ব্যবহার করবেন, দেশের নাম ব্যবহার করবেন, এবং কয় দিনের অ্যাড চলতেছে, আপনি যখন রিভিউ করবেন, অর্থাৎ রিভিউ দেখবেন, ওভারভিউ দেখবেন, তখন আপনাকে আর ভিতরে গিয়ে দেখতে হবে না। আপনি অ্যাড সেটে গেলেই, মানে ক্যাম্পেইনে গেলেই আপনি বুঝতে পারবেন যে আমি কার অ্যাড চালাচ্ছি, কোন দেশের অ্যাড চালাচ্ছি, কত দিনের অ্যাড চালাচ্ছি এবং কি অ্যাড চালাচ্ছি। আর এই যে দেখেন নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন তো লেখা রইলই, এটাকে ডিলিট করার দরকার নাই। তাহলে আমি আমার বায়ারের নাম, দেশের নাম, কয় দিন এবং কি ক্যাম্পেইন চালালাম, সেই ক্ষেত্রে আমি যখন ক্যাম্পেইনসে ঢুকবো তখন কিন্তু আমাকে আর মানে পুরাটার ওভারভিউ করে দেখার প্রয়োজন হবে না, যে আমি কোন অ্যাডটা করব, কার অ্যাডটা করব, কার অ্যাডটা চেক দিব। সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে না, আপনার সামনে এইভাবেই নামটা দেখতে পাবেন আপনি, এই জন্য একটা নাম দেবেন। এবার আসেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। তার আগে আমি একটু জিজ্ঞেস করি যে আপনারা একেবারে 30 সেকেন্ডের মধ্যে সবাই জবাব দেবেন যে আপনারা কি বুঝতে পেরেছেন যে ক্যাম্পেইন নেমটা কি, কেন এবং কি দিব বা না দিব, এই বিষয়গুলো আপনাদের পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারছেন কিনা, একটু কথা বলুন। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। এবার আসেন স্পেশাল ক্যাটাগরিজ। এখানে আপনাকে দেখেন একটু বুঝতে হবে যে স্পেশাল ক্যাটাগরিটা কি এবং এই স্পেশাল ক্যাটাগরিটা আপনার জানা কেন প্রয়োজন। আমি এই বিষয়গুলো আমি এখন যা করাচ্ছি, আপনাদের কিন্তু অ্যাড তৈরি করছি না, অ্যাডের মধ্যে কি কি কাজ করতে হবে আমরা সেগুলো করছি। তার মধ্যে একটা আছে হলো স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। এটা সকল ক্ষেত্রে আপনাকে করতে হবে না, এটা সকল ক্ষেত্রে আপনাকে করতে হবে না। এবার দেখেন আমি যদি এই যে এই স্পেশাল ক্যাটাগরি, এখানে কিছু লেখা আছে যা আমরা এই যে ক্যাটাগরিতে এসে দেখবো। আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে দেখেন এখানে স্পেশাল ক্যাটাগরিতে আমাকে
আহ, এখানে আমাকে 4টা স্পেশাল ক্যাটাগরি দেখাচ্ছে: ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স। ফেসবুক সামাজিক কোনো অস্থিতিশীলতা তৈরি করে, কোনো লেনদেনের ক্ষেত্রে, কোনো লেনদেন সম্পর্কিত কোনো অ্যাড, অথবা চাকরির কোনো বিজ্ঞাপন, অথবা বাড়ি সংক্রান্ত, বাড়ি বিক্রি করছেন, অথবা ইলেকশন বা পলিটিক্সের কোনো যদি অ্যাড তৈরি করেন। অনেক সময় আমরা ফেসবুকে কিন্তু এরকম দেখতে পাই যে অমক মার্কায় ভোট দিন, অমক ভাইকে ভোট দিন, এই ধরনের বিজ্ঞাপন কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমাকে এই যে এই যে ইলেকশন অর পলিটিক্স, এইটাকে আমাকে চুজ করতে হবে। এবং অনেক সময় বাড়ি বিক্রির অথবা প্লট বিক্রির ক্ষেত্রে যদি কোনো বিজ্ঞাপন আপনাকে করতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে হাউজিংটা সিলেক্ট করতে হবে। কেন করতে হবে? আপনি এইটা করার পরে, এইটা সিলেক্ট করার পরে ফেসবুক আপনাকে অনুমোদন দেওয়ার পরে অ্যাডটা চালু হবে। কি জন্য? ফেসবুক, আপনি একটা কি অ্যাড চালাইছেন, বাড়ি বিক্রি বা প্লট বিক্রির নামে বিক্রেতা যিনি বিক্রি করেন তিনি এখানে দুর্নীতি করলেন, টাকা নিলেন, কিন্তু বাড়ি বুঝে দিল না বা প্লট বুঝে দিল না। সেই ক্ষেত্রে ফেসবুক এর দায় এড়াতে পারে না। এই জন্য ফেসবুক বলতেছে যে যদি তুমি কোনো বাড়ি সংক্রান্ত বা প্লট, অর্থাৎ যেখানে লেনদেনের ব্যাপার আছে, এখানে যদি ফেসবুকের ক্লায়েন্ট অর্থাৎ বাড়ি বিক্রেতা বা প্লট বিক্রেতা এখানে ফল্ট করতে পারে, ফল্ট করলে যে কাস্টমার সে কিন্তু ফেসবুকের বিরুদ্ধে কেস করতে পারবে। এই জন্য এটা যাচাই বাছাই করার পরে আপনাকে ফেসবুক অ্যালাউ করবে। আপনি যদি এই ধরনের বিজ্ঞাপন দেন, এই আর স্পেশাল ক্যাটাগরিতে যদি আপনি সিলেক্ট না করেন, তাহলে আপনার অ্যাড হবে না। এরপরে আসেন এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট কথাটার অর্থ কি? অর্থাৎ চাকরি দেওয়া নেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা চাকরির বিজ্ঞাপনও দেখে থাকি, সেই চাকরির বিজ্ঞাপনে দুর্নীতি হয়, টাকা নিয়ে চাকরি দেয় না। এই ধরনের কোনো ভুক্তভোগী যদি ফেসবুকের বিরুদ্ধে কেস করে, তাহলে ফেসবুকের জবাব দিয়ে দিতে হবে এবং এর দায় ফেসবুকের গ্রহণ করতে হবে। এই জন্য যখন আমরা চাকরি সংক্রান্ত কোনো কাজ করব, তাহলে সেখানে আমরা কি করব? অবশ্যই আমরা এখানে এই এমপ্লয়মেন্টটা সিলেক্ট করব। আবিদ, একটু কথা বলো না আব্বু, আর ওই যে ওই পাশের দরজাটা একটু লাগাই দাও। তো এরপরে আসেন ক্রেডিট। ক্রেডিট অর্থ টাকা পয়সা নিয়ে কার্যক্রম, টাকা পয়সা নিয়ে কার্যক্রম, টাকা পয়সা নিয়ে কার্যক্রম, অর্থাৎ ক্রেডিট মানে টাকা। স্যার শোনা যায় না কিছু, স্যার শোনা যাচ্ছে না। ও আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, জি লেনদেন, অর্থনৈতিক লেনদেন, এই ধরনের কাজ, এই ধরনের কাজ করতে গেলে আমাকে ক্রেডিট অর্থাৎ টাকা পয়সা ধার দেনা, এই ধরনের ব্যাপারে আমরা ক্রেডিটটা করব। এখন প্রশ্ন হলো, আপনি একটা শার্টের বিজ্ঞাপন দিচ্ছেন অথবা আপনার কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্পেশাল ক্যাটাগরির প্রয়োজন নাই। এখানে বলা হয়েছে ক্যাটাগরি, কি ক্যাটাগরি? স্পেশাল ক্যাটাগরি। যখন আপনি কোনো রাজনৈতিক বিজ্ঞাপন দেবেন অথবা বাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত, চাকরি সংক্রান্ত, অথবা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন তৈরি করবেন বা কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার এই 4টার যে কোনো একটা, এইটার সাথে মিল থাকবে এমন ক্যাটাগরিটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, নইলে কিন্তু আপনার অ্যাড চলবে না। আর বাকি সব প্রোডাক্ট যেগুলো কাস্টমার দেখে দেখে নিতে পারবে, কি সে টাকা পেমেন্ট করবে। বর্তমান আমাদের দেশে বা বিশ্বের প্রায় সকল দেশেই যে প্রোডাক্ট হাতে বুঝে নিয়ে টাকা দিচ্ছে দেখে শুনে, তাহলে এটার দায় কিন্তু ফেসবুকের থাকে না। সেই ক্ষেত্রে আমরা স্পেশাল ক্যাটাগরি কোথায় সিলেক্ট করব, আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু জি স্যার, জি স্যার বুঝছি।
আসুন দেখেন, এইখানে একটু আপনাকে একটু খেয়াল করতে হবে। বলতেছে ক্যাম্পেইন ডিটেইলস। প্রথম হলো বাইং টাইপ, বাইং টাইপ, বাইং টাইপ, আর নিচে দিয়ে দিছে অকশন। এটা যদি আমি এডিটে যাই, দেখেন এখানে একটা ড্রপ ডাউন আসলো। ড্রপ ডাউনেও যখন যাব তখনও আমাকে কি করলো, একটা হলো অকশন আর একটা হলো রিজার্ভেশন। এই অকশন অর্থ যা, রিজার্ভেশন অর্থ তাই, কিন্তু একটু পার্থক্য আছে। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ অকশন? অকশন শব্দের অর্থ হলো নিলাম। নিলাম, আপনাকে সবসময় এটা সিলেক্ট করে দিতে হবে, অকশন দেওয়াটাই সবচেয়ে বেটার। এখন এখানে নিলামের কি আছে আপনি খেয়াল করে দেখেন। আপনিও শার্টের বিজ্ঞাপন দিচ্ছেন, এরকম আমাদের দেশেই দেখবেন একই সাথে শার্টের বিজ্ঞাপন অনেকগুলো আপনার মোবাইলে আসতেছে। এর আগে নিলাম বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হন। আমরা অনেক সময় গ্রাম এলাকায় দেখেন হাটের নিলাম হয়, হাট বাজারের নিলাম হয়, বা কোনো সরকারি পণ্যের নিলামে বিক্রি হয়। নিলামে বিক্রির মানেটা কি? যে এখানে সরকারি লোক থাকবে, অনেক মানুষ আসবে যারা এই পণ্যটা কিনবে। যে সবচেয়ে বেশি দাম দেবে, যে সবচেয়ে বেশি দাম দেবে তাকে সেই প্রোডাক্টটা দিয়ে দেওয়া হয়। আমরা ছোটকালে দেখেছি যে হাট বাজার নিলামে যেত, গরুর হাট এবং হাটের নিলাম উঠত। তেমনি এখনো কিন্তু অনেক সরকারি প্রোডাক্ট নিলামে বিক্রি হয়। ওই নিলাম শব্দের অর্থ হলো যে বেশি টাকা দেবে তাকে বিক্রি করবে, তার কাছে বিক্রি করে দেওয়া হবে। এখন দেখেন এই ৬০ সংক্রান্ত সারা দেশে মনে করেন ৫০০টা বিজ্ঞাপন তৈরি হয়েছে, একসাথেই ৫০০টা বিজ্ঞাপন চালু করা হয়েছে। এখন ফেসবুক তো ৫০০টা বিজ্ঞাপন একসাথে দেখাতে পারবে না, তাহলে কি করবে? তার নিয়ম হলো অকশন, অর্থাৎ নিলাম পদ্ধতি। যে টাকা বেশি দেবে, তবে এখানে একটা মজার ব্যাপার হলো যে শুধু টাকা বেশি দিলেই যে ফেসবুক আপনাকে আগে একটা দেখাবে, ব্যাপারটা এরকম নয়। যার একটা যত বেশি সুন্দর, যে মানে অ্যাড ক্রিয়েটিভটা সুন্দর করে তৈরি করতে পারবে, একেবারে ফেসবুকের সকল অ্যালগরিদম মেইনটেইন করে অ্যাড অন করবে, তারটা আগে দেখাবে। অর্থাৎ এখানে দুইটা পদ্ধতি, একটা হলো যে টাকা বেশি দেবে তারটা আগে দেখাবে, সবগুলো তার একসাথে দেখাবে না। আপনি খেয়াল করে দেখেন আপনার ফেসবুকে অনেক রকম বিজ্ঞাপন আসে, একই সাথে ৪টা ৫টা বিজ্ঞাপন আপনি কখনোই দেখেননি। আপনি দেখেছেন কি? প্রথমে আমরা ফেসবুকে কিন্তু বিজ্ঞাপন দেখতে যাই না, আমরা ফেসবুকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের জন্য ফেসবুকে যাই। তাহলে কেন আপনার বিজ্ঞাপনটা দেখবে? আপনার বিজ্ঞাপনটা যখন ক্রিয়েটিভিটি থাকবে, ক্রিয়েটিভ হবে, সুন্দর হবে এবং চোখ জুড়ানো অ্যাড হবে, তখন কিন্তু মানুষ ওইটা দেখবে। দেখি তো এটা কিসের অ্যাড, আপনি নিজেও কিন্তু অ্যাড দেখার জন্য ফেসবুকে ঢুকেন না। সেই ক্ষেত্রে ফেসবুক বলতেছে কি, যে আমি তোমাদের অ্যাডগুলোকে, যেহেতু একই সাথে একই প্রোডাক্টের অনেক রকম বিজ্ঞাপন, তোমরা মানে একই প্রোডাক্টের অনেক বিজ্ঞাপন যেহেতু আমার স্টোরে জমা হয়েছে, তাই আমি এটাকে অকশন পদ্ধতিতে চালাবো। তাই অকশন পদ্ধতিতে তারা দুইটা নিয়ম মেনটেন করছে, একটা হলো যে টাকা বেশি দেবে, আর দ্বিতীয় হলো যে যার যে সকল অ্যালগরিদম মেনটেন করে অ্যাডটা চালাবে, এবং সে যে ছবিটা বা ইমেজটা ব্যবহার করবে সেই ইমেজটা সুন্দর হতে হবে, তার লেখনীটা সুন্দর হতে হবে, তাহলে তাকে আগে দেখাবে। এইভাবে ফেসবুকের তো আর মানে ১ সেকেন্ডও লাগে না কোনটা প্রথম হয়েছে, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কারণ এটা কি রোবোটিক সিস্টেম। একেবারে তাদের স্টোরে জমা হওয়ার পরেই সিরিয়াল অনুযায়ী জমা হয়, কোনটা ভালো হয়েছে, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থ, এইভাবে তারা সিরিয়াল সাথে সাথে হয়ে যায়, ওই অনুযায়ী দেখায়। দিস ইজ দ্য সিস্টেম অফ অকশন। এখন আপনারা আমাকে একটু বলুন যে অকশনটা আপনি কেন সিলেক্ট করবেন, আর অকশনটা কি এবং কেন, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। জি স্যার। অর্থ কি? রিজার্ভেশন, জি স্যার। পর্যবেক্ষণ করে, ধরেন এই সকল অ্যাড যুক্ত হয়েছে, ফেসবুকের কাছে জমা হয়েছে, এইগুলো সে রিজার্ভেশন করবে, পর্যবেক্ষণ করবে, করে কোনটা আগে দেখানো যায়, কোনটা পরে দেখানো যায়। তাহলে
ওয়াকশন হলো একটা পদ্ধতি, রিজার্ভেশন হলো আর একটা পদ্ধতি। রিজার্ভেশনটা ম্যানুয়ালিও করা যায়, আবার রোবোটিক সিস্টেমেও করা যায়, কিন্তু ওয়াকশনটা সবসময় ফেসবুক রোবোটিক সিস্টেমে করে থাকে। তো এজন্য আমরা সবসময় এটা অকশন সিলেক্ট করব। আর এখানে ব্যাপার হলো, আপনি যখন কোনো কোনো ক্ষেত্রে আপনার ফেসবুকে দেখা যাবে যে রিজার্ভেশনটা নাই, শুধু অকশনই আছে, আর অকশনটাই এটা মেনটেন করতে হবে। আপনি রিজার্ভেশনও রাখতে পারবেন, তাহলে এই অ্যাডটা আপনার একটু পরে চালু হবে। আপনার রিভিউ মানে ইয়াটা আসলে প্রথমে আপনি অ্যাডটা চালু করে দিলেই কিন্তু চালু হয় না, এটা ফেসবুকের কাছে গিয়ে জমা হয়, দেখে তারা যে এই যে স্পেশাল ক্যাটাগরিজ আছে কিনা, বা এখানে তারা কোনো অ্যালগরিদম ব্রেক করেছে কিনা, বা কোনো অসুন্দর হয়েছে কিনা, অশালীন কোনো কথা লেখা আছে কিনা, এই ধরনের থাকলে সেগুলোকে অ্যাড চালাতে দেয় না। এই জন্য আপনাকে সচেতন হতে হবে। তো যাই হোক, এই গেল ওয়াকশনের ব্যাপার। এবার আসেন এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ, যেটা আমরা সিলেক্ট করে দিয়ে এসেছি, এঙ্গেজমেন্ট। এই যে দেখেন এখানে যদি আমি ইডিটে যাই, দেখেন ওই 6টাই কিন্তু আবার দিয়ে দিয়েছে। অর্থাৎ কোনো কারণে আপনি প্রথমে ভুল করে দিয়ে আসছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে এটা পরিবর্তন করতে পারবেন। যেমন মনে করেন আমি ওখানে ধরেন এঙ্গেজমেন্ট দিয়ে আসছি, আমি এখানে কি করলাম, লিডস দিয়ে দিতে পারবো। এই যে লিডস হয়ে গেল। তাহলে এখন দেখেন আপনার এই যে এখানেও আপনার পরিবর্তন হবে, এখানেও পরে পরিবর্তন এরা করে দেবে, এখন এই মুহূর্তে দিচ্ছে না, পরে দেবে। তো আমরা যেহেতু এঙ্গেজমেন্ট করব, আমি জাস্ট দেখালাম এঙ্গেজমেন্ট করব, তাই এটাকেই আমরা রাখলাম। তো এরপরে আসেন এই যে আরো যতগুলো সি মোর পাবেন বা মোর পাবেন, সবগুলো অপশানে আপনারা ঢুকবেন, দেখবেন যে কি কি দেওয়া আছে। দেখেন এখানে বলতেছে সি মোরে আমরা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন এই স্পেন্ডিংটা আপনি লিমিট করে দিতে পারেন, মানে সীমিত করে দিতে পারেন। অর্থাৎ আপনি কত ডলারের, আপনার কার্ডে মনে করেন $5,000 টাকা রয়েছে, কিন্তু আপনি অ্যাড চালাবেন তো $100, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এই ইয়াটা সিলেক্ট করে দেবেন, এই যে অ্যাড ক্যাম্পেইনস স্পেন্ডিং লিমিটে আপনি টিক দিয়ে দেবেন। এই যে দেওয়ার কারণে দেখেন আমি কিন্তু এই যে ক্যাম্পেইন নেমে আমি টাকার পরিমাণটা দেইনি, ওখানে আপনারা টাকার পরিমাণটাও দিয়ে দিবেন যে $50 বা $100। এই জন্য এই যে এখানে নো লিমিট সেট এখানে দেখাচ্ছে। অর্থাৎ যেখানে আমি যে রানা বাংলাদেশ 7 ডেজ, ওই ক্ষেত্রে আরেকটা অপশান আপনারা ঢুকাই দেবেন যে আপনার ক্লায়েন্ট যে পরিমাণ, যে টাকার তারা অ্যাডটা চালাবে, মনে করেন তারা $50 অ্যাড চালাবে, আপনি ওখানে লিখে দেবেন $50 বা $100। অর্থাৎ আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ওখানে লিখে দেবেন। অর্থাৎ আপনি এখানে যদি আপনি $50 লিখে দেন বা ওইখানে আপনার লেখা থাকে, তাহলে আপনার কার্ডে তো অনেক টাকা আছে, আপনি যদি লিমিট করে না দেন তাহলে ওটা কন্টিনিউ চলতেই থাকবে চলতেই থাকবে। আপনি ভুলে গেছেন যে আমি এটা 7 দিন পরে অফ করে দিব, কিন্তু আপনি করেন নাই, তখন তো একটা চলতেই থাকবে। কিন্তু আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলে দিয়েছে যে উনি 7 দিনের অ্যাড চালাবে, কার্ড যদিও তার, তাহলে সে কিন্তু আপনার বিরুদ্ধে কি করবে, অবজেকশন জানাবে। কোথায়? ফাইবারে অবজেকশন জানাবে যে আমি এইটা করতে চেয়েছিলাম কিন্তু তিনি আমাকে এইটা করে দিয়েছে, তখন আপনার আইডিটা রেস্ট্রিক্ট করে দিতে পারে। এই জন্য আপনাকে এখানে খুব সচেতনতার সাথে প্রত্যেকটা অপশন সম্পর্কে, প্রত্যেকটা অপশন আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আর এই জন্যই কিন্তু আমি এই অ্যাডস ক্যাম্পেইনের 2টা ক্লাসে শেষ করে দিতে পারতাম, কিন্তু আপনারা একজন এক্সপার্ট হতে পারবেন না, যার কারণে আমি একেবারে প্রত্যেকটা অপশন নিয়ে আপনাদের কথা বলছি। এই যে দেখেন এই যে টোটাল স্পেন্ড আপনি এখানে লিখে দিলেই হয়ে যাবে, বা আপনি ওই যে প্রথমেই সিলেক্ট করে দিতে পারেন। এগুলো হলো আমাদের ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এবার আসেন এবি টেস্ট। এবি টেস্টের উপর আমি একটা ক্লাসই নিব, এবি টেস্ট অর্থাৎ ওই যে মেজারমেন্টে যখন করাবো সেখানে নিব। তবে আমি এখানে একটু
সংক্ষেপে বলে দিই যে এবি টেস্টটা কি। এবি টেস্টটা কি? এবি টেস্টটা আপনার বোঝা দরকার। আপনি একটা কোম্পানির কাজ করছেন, আপনি অ্যাড চালাচ্ছেন, কিন্তু আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি একই প্রোডাক্টের উপর দুইটা অ্যাড তৈরি করবেন। যদি এটা কোন ক্ষেত্রে করবেন, যারা $30, $50 বা $100 পর্যন্ত অ্যাড করে তাদের জন্য এবি টেস্ট প্রয়োজন নাই। যদি আপনি কোনো কোম্পানির কাজ পেয়েছেন, যে ধরেন যে $20,000 অ্যাড চালাবে এক মাসে, বা $10,000 বা $20,000, $30,000, এরকম অনেক কোম্পানি আছে। কিন্তু যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা কোম্পানি আমার সাথেই যোগাযোগ করেছিল যে মাসে তারা $20,000 অ্যাড চালাবে। তো তার কাজটা করতে গেলে কি করতে হবে, প্রথমে তাকে বলে নিতে হবে যে স্যার আপনার তো $20,000 অ্যাড করবেন, তা আমি 100, $200 ব্যয় করে আগে কোন অ্যাডটা সবচেয়ে ভালো রেজাল্ট দেয় সেইটা আমি রেজাল্টটা বের করে, ধরেন আপনি একটা অ্যাড চালাইছেন, সেখানে আপনার সেলের সংখ্যাটা কিছু কম আসছে। আবার ধরেন আপনি আরেকটা অ্যাড চালালেন, একই পণ্যের আরেকটা অ্যাড চালালেন, দেখা গেল যে ওই প্রোডাক্টে আপনার বেশি সেল হয়েছে। তাহলে আপনি পার্মানেন্টলি যে অ্যাডটা চালাবেন সেই অ্যাডটা আপনি খুঁজে পাচ্ছেন। অর্থাৎ প্রথম অ্যাডটা যদি হয় এ, দ্বিতীয় অ্যাডটা হবে বি। সেই ক্ষেত্রে এতে বেশি সেল হয়েছে না বিতে সেল হয়েছে, তাহলে আপনি সেইটা টেস্ট করে নিতে পারলেন। অর্থাৎ আপনার মেজারমেন্টটা সঠিক হয়ে আসলো এবং আপনাকে অনুমান নির্ভর আপনাকে অ্যাড চালাতে হলো না। এটা হলো এবি টেস্ট। আমি যদি অন্য ভাষায় বলি, যে মনে করেন আমি আমি একটা স্কুলের 6 থেকে 10ম শ্রেণী 5টা ক্লাসের প্রথম বয় যারা, তাদেরকে একটা পুরস্কার দেব। তবে পুরস্কার সংখ্যা হলো একটা। কিন্তু ফার্স্ট হলো তো 5 জন। কয়জন ফার্স্ট? 5 জন। এর মধ্যে তাহলে আমার একটা টেস্ট নিতে হবে। ধরেন যে প্রথম হয়েছে 10ম শ্রেণীর যে ফার্স্ট সে এ, 9ম শ্রেণীর যে ফার্স্ট সে বি, এবং 8ম শ্রেণীর যে ফার্স্ট সে সি। এইভাবে ধরেন এ থেকে ই পর্যন্ত আমি নাম সিলেক্ট করে দিয়ে একটা পরীক্ষা নিলাম। এই পরীক্ষার মধ্যে এই 5 জনের মধ্যে যে প্রথম হবে আমি তাকে পুরস্কারটা দিব। দিস ইজ দ্য ওয়ে অফ এবি টেস্ট। এটা হলো এবি টেস্ট। তাহলে এবি টেস্ট আমরা কখন অন করে দিব? যখন আমরা কোনো কোম্পানির কাজ করব। এই কোম্পানির কাজ করতে গিয়ে আমরা একই প্রোডাক্টের উপর দুইটা অ্যাড তৈরি করে আমরা দুইটা অ্যাডই চালাবো। দুইটা অ্যাডের মধ্যে কোন অ্যাডটাতে ভালো রেজাল্ট আসলো সেই অ্যাডটাকে আমরা পার্মানেন্টলি চালাবো। দিস ইজ দ্য এবি টেস্ট। আপনারা একটু কথা বলবেন সবাই। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এরপরে আসি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অর্থাৎ আপনার বাজেট নিয়ে এখানে কাজ করতে হবে। এখানে দেখেন আপনি যে অ্যাডটা চালাচ্ছেন এই অ্যাডের বাজেট কি দেবেন, যেটা কিন্তু আমি শুরুতেই দিয়ে আসছি। ওইটা হলো আপনার বোঝার জন্য, আর এখানে হলো ফেসবুককে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমার $1 সেটা আপনি এখানে এই বাজেটটা সিলেক্ট করে দেবেন। সেই ক্ষেত্রে আপনি এটা অন করুন। দেখেন এই যে আমি বাজেটটা অন করে নিলাম। এই যে দেখেন এখানে একটু বোঝার বিষয় আছে। আপনি যেহেতু এক্সপার্ট হওয়ার জন্য প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝতে হবে। দেখেন ক্যাম্পেইন বাজেট, একটা হলো ডেইলি বাজেট, আর একটা হলো এই যে দেখেন ড্রপ ডাউনে যখন আমি ক্লিক করলাম, আর একটা হলো লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট কি আর লাইফ টাইম বাজেট কি, এবং আপনি কোনটা সিলেক্ট করবেন। লাইফ টাইম বলতে যে আপনি এই যে 7 দিন সিলেক্ট করেছেন বা আপনি 15 দিন সিলেক্ট করেছেন, এই 15 দিনকে একত্রে বলা হচ্ছে লাইফ টাইম বাজেট। আর অথবা 7 দিন আপনি সিলেক্ট করেছেন, 7 দিনটা হলো আপনি ডেইলি 7 দিনকে একত্রে বলা হচ্ছে লাইফ টাইম বাজেট। আর এইটাকে মনে করেন আপনার অ্যাড চলবে $100। $100 আপনি যখন ডেইলি বাজেটটা করবেন,
যখন আপনি ডেলি বাজেটটা সিলেক্ট করে দেবেন, এই $100কে 7 দিয়ে ভাগ করে যে ডলারটা আসে সেইটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখন যদি আপনি ধরেন লাইফ টাইম সিলেক্ট করবেন, তাহলে আপনার লাইফ টাইম সিলেক্ট করলে আপনার দেখেন এখানে ফেসবুক দিয়ে দিছে, ধরেন আপনার কত চলবে $100 অ্যাড, আপনার 7 দিন চলবে কত $100, তাহলে আপনি এখানে $100 এই যে সিলেক্ট করে দিলেন, আপনি $100 কি করে দিলেন, সিলেক্ট করে দিলেন। তাহলে এটা নিয়ে আর আপনাকে ইয়া করতে হবে, এটা ফেসবুক তার ইচ্ছা মতো রোবোটিক সিস্টেমে কোনোদিন বেশি অ্যাড বেশি মানুষকে দেখাবে, কোনোদিন কম মানুষকে দেখাবে, কোনোদিন কম টাকা কাটবে, কোনোদিন বেশি টাকা কাটবে, যত মানুষকে বেশি মানুষকে দেখাবে তখন বেশি টাকা কাটবে। কিন্তু এইটা আপনি লিমিট করে দিতে পারেন, আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কি করবেন। আপনি যখন এটাকে ডেলি বাজেটে ঠিক করে দিলেন, তখন আপনি 100কে 7 দিয়ে ভাগ করুন। এখানে আবার আরো কিছু ব্যাপার আছে যেটা আপনারা অ্যাড তৈরি করা শিখলে বুঝতে পারবেন, যে এখানে ওই ব্যাটের ব্যাপার আছে, ব্যাট সহ টাকাটা ধরতে হবে। $100 15% ব্যাট, আপনার $15 বেশি, তাহলে মূলত আপনি $100 অ্যাড চালাতে গেলে আপনার এখানে দিতে হবে $115। এবং $115 আরো কিছু ব্যাপার আছে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, সেগুলো আমি শেখাবো ইনশাআল্লাহ। তো ধরেন আপনার টোটাল বাজেট হলো $115 ব্যাট সহ, তখন আপনি 115কে 7 দিয়ে ভাগ করুন, ধরে নিলাম আমি $15, তখন আপনি কি করলেন, যেহেতু ডেইলি বাজেট আপনি তখন এটাকে $15 করে দেন। $15 আপনার প্রতিদিন খরচ হবে $15। ফেসবুক এই $15 বেশি খরচ করতে পারবে না, কিন্তু 7 দিনে সে $115 খরচ করবে। ডেলি বাজেটের সুবিধা হলো যে প্রতিদিন আপনার সমতা অনুযায়ী ফেসবুক তার রোবোটিক সিস্টেম অনুযায়ী প্রতিদিন সমান পরিমাণ সবাইকে দেখাবে। এখন ডেলি বাজেট আর লাইফ টাইম বাজেটের রেজাল্ট কিন্তু একই, 20 আর 20। ব্যাপারটা হলো 20 আর 20, আপনার ক্লায়েন্ট যেটাতে বোঝে। আপনার ক্লায়েন্ট বলতে পারে আমাকে লাইফ টাইম সেট আপ করে দাও, আর যদি বাজেটটা আপনার বেশি হয়, ধরেন যে বড় কোম্পানির হয়, $20,000-30,000 আপনার অ্যাড হয়, সেই ক্ষেত্রে আপনাকে ডেলি বাজেটই সিলেক্ট করে দিতে হবে। আর অল্প টাকার অ্যাড, এই $50, $100, $200 বা $300, $500 পর্যন্ত আপনি ডেলি বাজেট সিলেক্ট করতে পারবেন, আপনি ডেলি বাজেট সিলেক্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে ডেলি এবং লাইফ টাইম বাজেট এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা একটু কথা বলুন। জি স্যার, একটা আইডিয়া স্যার। স্যার বুঝছি স্যার, স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। এখন এই বিটটা কি, এই বিটটা আপনাকে একটু বুঝতে হবে। এই বিটটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনার হবে না। এই ক্ষেত্রে আপনি কি করবেন, বিট স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি মানে কৌশল, এটা তো আমরা জানি। বিট মানে বিট মানে হলো প্রস্তাবিত মূল্য, বিট মানে প্রস্তাবিত মূল্য, আর স্ট্র্যাটেজি হলো কৌশল। অর্থাৎ দেখেন আমি যদি ইডিটে ক্লিক করি, তাহলে এখানে বলতেছে হাইয়েস্ট ভলিউম, আর একটা বলতেছে হলো, দেখেন এখানে 3টা দিছে, একটা দিতেছে হলো হাইয়েস্ট ভলিউম, আর একটা হলো কস্ট পার রেজাল্ট গোল, আর একটা হলো আদার অপশনস বিট ক্যাপ। এখানে দেখেন, এখন আপনি কোনটা সিলেক্ট করবেন। আপনার ক্লায়েন্ট কিন্তু যদি ক্লায়েন্টরা কি হয়, দুই ধরনের ক্লায়েন্ট আপনি পাবেন, একটা হলো বেশি জানে, আর একটা হলো জানেই না। এই দুই ধরনের ক্লায়েন্টের সাথে আপনাকে কাজ করতে হবে। যে বেশি জানে সে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি বিটটা কি দেবেন, বিটটা আপনার কি হবে, আপনার আমাকে একটু বলুন তো। তাহলে আপনার উত্তর দিতে না পারলে আপনি কাজ পাবেন না। সেই ক্ষেত্রে আপনার এটা ভালো করে বুঝতে হবে। বিট স্ট্র্যাটেজি অর্থাৎ আপনার প্রস্তাবিত মূল্যের বা প্রস্তাবিত খরচের কৌশল। আপনি যে এই যে প্রতিদিন আপনি $15 করে দিয়েছেন,
অর্থাৎ লাইফ টাইম আপনি $115 দিয়েছেন। $15 তো সরকার মানে ব্যাট হিসাবে কেটে নেবে। আর $100 যে খরচ হবে এইটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। কি পারবেন? যে কম কাটবে না বেশি কাটবে বা কিভাবে কাটবে। দেখেন, হাইয়েস্ট ভলিউম আপনি দেবেন না, মানে বেশি কেটে নেবে। এটা ফেসবুক ওই যে যদি আপনি রিকমান্ডেড সেটিংয়ে যাইতেন তাহলে অবশ্যই এইটাকে হাইয়েস্ট ভলিউমে দিয়েই ব্লার করে দিত, এটা আপনি আর চেঞ্জ করতে পারতেন না। কিন্তু আপনি যেহেতু এটা ম্যানুয়ালি শিখতেছেন, ম্যানুয়ালি করতেছেন, তখন আপনি এটা চেঞ্জ করে দিতে পারতেছেন। এই যে বলতেছে কস্ট পার রেজাল্ট গোল, এটার অর্থ কি? কস্ট মানে খরচ, আর পার মানে প্রতি, আর রেজাল্ট মানে ফল। অর্থাৎ আপনি প্রতিটা রেজাল্ট পাওয়ার পরে আপনি টাকা কাটতে পারবেন। ফেসবুককে আপনি একেবারে বাইরে দিলেন যে তুমি আমার অ্যাড চালাও, তবে আমার রেজাল্ট আসতে হবে, আমার রেজাল্ট আসলেই তুমি টাকা কাটতে পারবে, তাছাড়া তুমি কাটতে পারবে না। এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে কস্ট পার, এটা কিন্তু ফেসবুকের অ্যালগরিদম না। কারণ ফেসবুকের অ্যালগরিদম আপনার টাকা খালি শূন্য করবে, এটা তাদের পদ্ধতি। এই জন্য আপনি যদি দেখেন রিকমেন্ডেড সেটিংয়ে যাইতেন, অবশ্যই আপনি দেখবেন এই হাইয়েস্ট ভলিউমটা সিলেক্ট করে দেওয়া আছে এবং সেটাকে আপনি পরিবর্তনও করতে পারবেন না। আর আপনি ম্যানুয়ালি করার কারণে আপনি কি করতে পারবেন, যে আপনি যে বিজ্ঞাপনটা দিয়েছেন এটাতে ক্লিক আসলেই কস্ট পার রেজাল্ট গোল, আপনার বিক্রি করে দেওয়ার কোনো গ্যারান্টি কিন্তু এখানে নাই। আপনার এই যে মেসেজ দিয়ে সেন্ড মেসেজে দিয়ে রাখছেন, ওই সেন্ড মেসেজে ক্লিক করবে এবং আপনার সাথে কথা বলবে, তারপরে ফেসবুক টাকা কাটবে, এর আগে কাটতে পারবে না। এই কস্ট পার রেজাল্ট গোলের অর্থ হলো এটা। আর হলো আদার অপশান, বিট ক্যাপ। বিট ক্যাপ, ক্যাপ মানে কি আমরা জানি, ওই যে কলমের মাথা যেটা, সেটাকে আমরা ক্যাপ বলি। তাহলে ক্যাপ মানে আটকায়া দেওয়া, বিটকে আটকায় দেওয়া। অর্থাৎ এটাতে আমাদের যাওয়ার দরকার নাই। আমরা এই যে কস্ট পার রেজাল্ট গোল্ড, এইটা আমরা সব সময় সিলেক্ট করে দিব, যে তুমি আমাকে একটা রেজাল্ট এনে দিতে পারলেই তোমাকে টাকা দেব, নইলে দেব না। আপনার ডলার থেকে যাবে যতক্ষণ পর্যন্ত এই কেউ ক্লিক না করবে। অর্থাৎ ওই যে আপনি যে অর্ডার নাও অথবা সেন্ট মেসেজ আপনি যে বিজ্ঞাপনে দেখতে পান, ওইগুলোতে কোনো একটা কাস্টমার বা অডিয়েন্স যদি সিলেক্ট মানে ক্লিক করে তবেই টাকা কাটতে পারবে, এর আগে কাটতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা সব সময় কস্ট পার রেজাল্ট গোলটা সিলেক্ট করে দিব। দেখেন এই যে এখানে চলে আসছে কস্ট পার রেজাল্ট গোল। এখন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি অথবা বিট ক্যাপ, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার স্যার আমি তো বুঝতে পারছি এখন, কিন্তু প্রথম তো জয়েন হই নাই, এইগুলো মানে কোন অপশন দিয়ে ঢুকছেন এটা বুঝতে পারি নাই। আচ্ছা, আপনি রেকর্ডিংটা একটু দেখে নেবেন প্লিজ। এখন ক্লাস চলছে তো, আমাদের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, এই জন্য আর মানে রিকল করতে পারবেন না। আপনি রেকর্ডিংটা দেখে নেবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখছি এই যে হাইড অপশন, মানে আমরা এগুলো কিন্তু হাইড ছিল, ওই যে আমরা মোর অপশনে গিয়ে আমরা এইগুলো পাইলাম। তাহলে মোর অপশনে আপনি যতগুলো সিমোর পাবেন সবগুলোতে আপনি সিলেক্ট করবেন। এবার এখানে আরেকটা ব্যাপার খেয়াল করেন, এখানে আপনাদের বুঝতে হবে, কিন্তু বলতেছে বাজেট শিডিউল, আপনি বাজেট দিয়েছেন কিন্তু আপনি শিডিউল করেন নাই। তো শিডিউল কয় তারিখ থেকে কয় তারিখ সে ডেটটা তো দিতে হবে। এই যে বলতেছে বাজেট শিডিউলিং, এইটার মধ্যে ট্রাই বাজেট শিডিউলিং, এখানে ক্লিক করবেন। দেখেন এই যে এখানে যখন করলাম, এখানে আপনি এটা একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আপনি আপনি করবেন। আপনি এখানে কি কয় তারিখ থেকে, দেখেন আজকে 22 তারিখ, এপ্রিলের 22 তারিখ, মানে আজকে হলো 21 তারিখ, কিন্তু এখানে 22, আপনি তো একটা এখন তৈরি করতেছেন, আজকে তো এখনই আপনি কি করতে পারবেন না, রান করতে পারবেন না। এই জন্য একদিন পরে দিয়ে দিয়েছে। আপনি আগামীকাল থেকে শুরু করে আপনি আজকে অ্যাড তৈরি করলেন, আপনি আরো 2 মাস পরে এই অ্যাড চালাতে পারবেন। অর্থাৎ আপনি এখানে যেভাবে তারিখটা শিডিউলটা দিয়ে দেবেন, ধরেন আমি এখানে ভাবলাম যে আমি এটা 25 তারিখ থেকে চালু করব, 25 তারিখ থেকে চালু করব। খেয়াল করেন কেন দিচ্ছি আমি একটু বুঝানো, ধরেন আমি 27 তারিখ থেকে চালাবো, এটা কেন সিলেক্ট করছি একটু পরে বুঝতে পারবেন। আমি 27 তারিখ থেকে শুরু করব এবং এটা আমি কয়টার সময় শুরু করব। এখানেও
আপনি একজন এক্সপার্ট হিসাবে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে। কি উপলব্ধি করতে হবে? দেখেন, আপনি কোন দেশের অ্যাড করছেন। আপনি যদি বাংলাদেশের অ্যাড করেন, তাহলে এটা আপনি বাংলাদেশের মানুষ ও যারা বড় বড় চাকরি করে বা ছোট কাজ করে, যে কাজই করুক না কেন, যে কোনো সময় মোবাইল চালায়। কিন্তু আপনি যখন ইউএস এর অ্যাড চালাবেন, ওই ইউএস এরা কিন্তু কাজ বাদ দিয়ে মোবাইল চালায় না। তাহলে আপনাকে তাদের যে অবসর টাইম, সেই টাইমটা আপনাকে বুঝতে হবে। তাদের অফিস টাইমটা কতটুকু, কখন থেকে কখন পর্যন্ত। আপনি যদি অফিস টাইম এখানে সিলেক্ট করে দেন, তাদের অফিস টাইম যদি 8টায় হয়, আপনি যদি সকাল 8টার থেকে চালু করেন, 8টার থেকে 5টা পর্যন্ত যদি তাদের ডিউটি হয়, 8টার থেকে 5টা পর্যন্ত আপনার অ্যাড চলবে ঠিকই, কিন্তু আপনি কোনো ক্লিক পাবেন না। সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে কোনো কাজ দেবে না। তো এই ক্ষেত্রে আপনি যে একজন এক্সপার্ট, এইগুলো আপনাকে প্রমাণ দিতে হবে ক্লায়েন্টকে। কিভাবে দেবেন? আপনার কাজের মাধ্যমে। এই ক্ষেত্রে বাংলাদেশে যদি হয়, তবুও অফিস টাইমে যে পরিমাণ মানুষ ফেসবুক চালায়, কিন্তু অফিস টাইমের পরে কিন্তু তার চেয়ে অনেক বেশি চালায়। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে বাংলাদেশের জন্য আমরা বিকেল টাইমটা সিলেক্ট করে নেই, যে বিকাল থেকে আমি রাত্রি ধরেন 5টার থেকে রাত্রি 12টা, জাস্ট মিনিট, আমি বাংলাদেশের মানুষ এখন অন্য কাজ করুক আর না করুক, ফোন তারা ঠিকই চালায়, রাত 2টা 3টা পর্যন্ত ফোন চালায়। তো এই জন্য বাংলাদেশে, অর্থাৎ আপনাকে ইউ হ্যাভ টু নো দ্য হ্যাবিট অফ দ্য পিপল। আপনি যে দেশের কাজ করবেন, সেই দেশের মানুষের কি অভ্যাস আপনার জানা থাকতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, এগুলো জানবেন কিভাবে? যখন আপনি ওই দেশের জিওগ্রাফিক্যাল জানার জন্য আমাদের গুগল মামার কাছে যেতে হবে। মামা সব তথ্য আপনাকে দিয়ে দেবে, যে তাদের অফিস কয়টায়, তাদের ওই কোন অঞ্চলের অফিস কয়টায়, তারা কখন কি করে, সমস্ত কিছু পাওয়া যাবে। এগুলো কিছুদিন কাজ করলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো যাই হোক, তাহলে আমাদের বাংলাদেশের যেহেতু কাজটা করছি, তাহলে এটা আমি কি করতেছি, বিকাল 5টা সিলেক্ট করে দিচ্ছি, 5টা। তাহলে আমি এটা আমাকে 5টা করতে হলে তাহলে ইএম কে পিএম করতে হবে। এই যে পিএম দিয়ে দিলাম। তা আমি কেন সকালে দিলাম না, কেন বিকালে দিলাম? বা আমি যদি স্পেনের কাজ করি, তাহলে স্পেনের আপনারা দেখেন আবার টাইম শিডিউলে কিন্তু প্রত্যেক দেশের এক নয়। তাহলে আপনার সেই দেশে যে দেশের কাজ করবেন, সেই দেশের আন্তর্জাতিক সময়টা আপনার জ্ঞান থাকতে হবে। আর এটা আপনার জ্ঞান থাকতেই হবে, ব্যাপারটা এরকম নয়। আপনি যখন আন্তর্জাতিক টাইমে ঢুকবেন, তখন অটোমেটিক্যালি তারা টাইমটা সিলেক্ট করে দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আপনি কোন একটা কখন, মানে টাইমটা কখন দিবেন, টাইমটা কয় তারিখ থেকে কয় তারিখ, সেটা কিন্তু আপনার ক্লায়েন্ট বলে দেবে, কিন্তু কয়টা থেকে কয়টা এটা কিন্তু আপনাকে বলে দেবে না। আপনি একজন এক্সপার্ট হিসেবে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের কাজ যেহেতু করছি, সেটা আমি কি করলাম, আমি 5টা পর্যন্ত রাখলাম, 5টা থেকে শুরু করলাম। এইটা আমি কয় তারিখ পর্যন্ত চালাবো, এইটা আমি এই যে 27 থেকে 7 দিন আপনি গুনেন, 27, 28, 29, 30, 31, অর্থাৎ 1-2 আমরা তো এটা এপ্রিল মাস, তাহলে আমার মে মাসে যেতে হবে। মে মাসে যেতে হলে এই যে ড্রপ ডাউনে ক্লিক করুন, এটা এই দিকে আসতে হবে। এটা এই যে মে মাস, মে মাসের আপনার 3 তারিখ এখানে, এই যে মে 3। এবং এটা কয়টা পর্যন্ত চালাবেন, কয়টা পর্যন্ত চালাবেন, যে এটা ধরেন রাত্রি, এবার এটা আপনি রাত্রি পর্যন্ত, যে আপনি 5টায় শুরু করেছেন, রাত 2টা পর্যন্ত আপনি চালাবেন, এটা আপনি এখানে সিলেক্ট করে দিতে, শেষ হবে যেদিন, সেদিন রাত 2টায় শেষ হয়ে যাবে, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা হলো শিডিউলিং। এখন আপনারা কি শিডিউল বুঝতে পেরেছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি এখন যদি আপনার ক্লায়েন্ট কিন্তু বলতে পারে, প্রতিদিন 2টা শিডিউল হতে পারে, যে আমার একটা সকাল সকাল 6টার থেকে 9টা পর্যন্ত চলবে, আর বিকাল 5টার থেকে রাত 12টা পর্যন্ত চলবে। সেই ক্ষেত্রে আপনি এই যে অ্যানাদার টাইম পিরিয়ড আপনি এটা সিলেক্ট করতে, এখানে যখন আপনি ক্লিক করবেন, এই যে দেখেন আরো শিডিউল করার আপনি সুযোগ পাচ্ছেন। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন আপনারা? এই যে দেখেন আরেকটা চলে আসছে। তাহলে আপনি এটা করতে 27 এপ্রিলে আমার
আবার সকাল 5টার থেকে সকাল 9টা পর্যন্ত চলবে, সকাল 5টার থেকে 9টা পর্যন্ত চলবে। আবার এই একই ডেটে এই ধরেন যে 27 তারিখেই আবার বিকাল 5টার থেকে রাত 2টা পর্যন্ত চলবে। এইভাবে তাহলে একই দিনে যদি 2টা শিডিউল করতে হয় তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এই হলো আমাদের টাইম শিডিউল। এখন টাইম শিডিউলটা আপনি দেখেন, এই যে আপনি এরকম 50টা শিডিউল করতে পারবেন। দেখেন এই যে আমি 2টা শিডিউল এটা কিন্তু সিলেক্ট করিনি, কিন্তু এটা আমি অপশনটা নিয়ে আসছি, তাই এই যে এখানে 50 মানে 2/50 অর্থাৎ 2টা সিলেক্ট। এইভাবে আপনি 50টা শিডিউল করে দিতে পারবেন। ফেসবুক আপনাকে কতটা কাজটা ইজি করে দিয়েছে। আপনি প্রতি মিনিটে চেঞ্জ করে দিতে পারবেন, প্রতি ঘন্টায় চেঞ্জ করে দিতে পারবেন, একই দিনে আপনি 4-5বার সেট করে দিতে পারবেন। যদি আপনি টাকা সেভ করতে চান, যে আপনার যে কোনো সময় আপনার অ্যাডটা দেখায় লাভ নেই, সুতরাং আপনি কি করবেন, যে সময়টা মানুষ অবসরে থাকে, যে সময়টা মানুষ ফেসবুক চালাতে পারে, ওই সময়টা আপনাকে জানতে হবে ওই দেশের। কিভাবে জানবেন সেটা আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন, এবং এটা আমরা গুগলের মাধ্যমে ভৌগোলিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো। এটা আপনাকে জ্ঞান থাকতেই হবে, ব্যাপারটা এরকম নয়। এই গেল আমাদের অর্থাৎ প্রথম যে 3টা লেয়ারে কাজ করব, তার প্রথম লেয়ারের কাজ হলো এটা। এখানে আপনাকে কি কি আসলো খেয়াল করবেন, প্র্যাকটিস করবেন কিভাবে, যে ক্যাম্পেইন নেম আমরা দেব। এই ক্ষেত্রে আমি বলছিলাম যে আমি এখানে আরেকটা আমি অপশন দিয়ে দিতে পারি কি, যে আমি কত ডলারের কাজ করছি। মনে করেন আমি $100 আমি সিলেক্ট করলাম, $100 আমি সিলেক্ট করলাম। সেই ক্ষেত্রে আমি এই ডলার চিহ্নটাও দিয়ে দিব, না দিলেও কিন্তু সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমরা এই যে ইয়াটা দিতে পারি, এই $100টা উল্লেখ করে দিতে পারি। তাহলে আমরা এখানে কয়টা লেয়ার, একটা লেয়ারে কয়টা কাজ আমরা পাইলাম সেটা আমি এখন হোমওয়ার্ক সম্পর্কে কথা বলছি। এবার যে এই ক্ষেত্রে আপনারা এই যে ক্যাম্পেইন নেম, স্পেশাল ক্যাটাগরি, এরপরে আসেন হলো তারপরে ক্যাম্পেইন ডিটেলস, তারপরে ক্যাম্পেইন ডিটেলসের মধ্যে রয়েছে হলো ওয়াকশন, এরপরে আসেন ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, তারপরে এসে এবি টেস্ট, তারপরে হলো বাজেট, তারপরে শিডিউল, এবং শিডিউলটা কিভাবে করা যায়। এইগুলোর উপর আপনারা একটা অ্যাড ম্যানেজার অন করে এই যে লেয়ারের কাজটা আমি করিয়েছি, এই লেয়ারটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। নিজে একটা এমনি অ্যাড নাম দিয়ে, নিজের নাম ব্যবহার করে বা অন্য কারোর নাম ব্যবহার করে আপনি এটা করতে পারবেন। তো যাই হোক, আমি এই যে যেটুক কাজ আমি করেছি আপনাদেরকে দেখাইলাম, এটা কিন্তু 10 মিনিটের মধ্যে আমি সারতে পারতাম, কিন্তু আমি শুধু করে দিতাম। এবং অনেক ক্ষেত্রে আপনারা ইউটিউবে দেখবেন যে অনেক ক্ষেত্রে তাই করা হয়। এতে করে একজন মানে লার্নার্স কখনোই এক্সপার্ট হতে পারবে না। এখন এর মধ্যে আমি আশা করি আপনারা যদি রেকর্ডিংটা আরেকবার দেখেন এবং প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা থাকবে না।